আহ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদর দপ্তরে এই আয়োজিত এই প্রেস কনফারেন্সে আপনাদের সকলে স্বাগত। Today I am accompanied by our honorable MP, Mr. Kirti Azad. You all know, the very veteran cricketer, and he is one of the spokesperson nationally. So I will speak in Bengali. আমি বাংলায় কথা বলবো আর কীর্তিদা পরে হিন্দিতে এই একই কথা বলবেন। আমরা ভাগাভাগি করে কথা বলবো। আমি প্রথমেই বলতে চাই আমরা যে আহ, আজকে ভারতবর্ষ একজন লেজেন্ডকে হারালো। 92 বছর বয়সে শ্রীমতী আশা ভোঁসলে তিনি আজ প্রয়াত হয়েছেন। ঠিক তাঁর দিদি, ভারতবর্ষের আরেক কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের মতোই 92 বছর বয়সে আজকে তাঁর মহাপ্রয়াণ হয়েছে। আমরা তাঁর মৃত্যুতে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং মনে করছি যে স্বাধীনতা উত্তর ভারতবর্ষের গানের যে ধারাবাহিকতা এবং পরম্পরা, তার একটা অনিবার্য মাইল ফলককে আমরা আজকে হারালাম। তার নশ্বর দেহ আজকে আমাদের ছেড়ে চলে গেল, কিন্তু তার কণ্ঠস্বরের অবিনশ্বরতা, তার জাদু আজীবন আমাদের মধ্যে ক্রিয়াশীল থাকবে যতদিন শিল্পকলা বা সঙ্গীত এই পৃথিবীতে থাকবে। আপনারা বুঝতেই পারছেন আজকে আমরা মূলত সাংবাদিক বৈঠকটা ডেকেছি দুটি কারণে। এরপর একটা জয়েনিং আছে, খুবই গুরুত্বপূর্ণ জয়েনিং, সেটা আপনাদের আমরা বলবো কে জয়েন করবেন আজকে তৃণমূল কংগ্রেসের পরিবারে। কিন্তু আজকে উত্তরবঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার এসছেন নির্বাচনের একজন সেই প্রাক্কালে যেমন উনি ঘন ঘন আসেন পরিযায়ী টুরিস্টের মতো, আজকেও এসছেন। কিন্তু একটা আশ্চর্য সমাপতন হচ্ছে এই, উনি যখন উত্তরবঙ্গে দাঁড়িয়ে বড় বড় ভাবে বলছেন, বিশদে বলছেন যে অরাজকতা, পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ, পশ্চিমবঙ্গের অমুক, পশ্চিমবঙ্গের তমুক, ঠিক সেই দিন তার এই অপেরাটা বন্ধ করো, হ্যাঁ, ঠিক সেই দিন আহ, মালদার একটি ছেলে, উত্তরবঙ্গের একটি ছেলে মণিপুরে উগ্রপন্থীদের হাতে, একজন মালদার আমাদের জওয়ান, আমাদের দেশের যারা প্রতিরক্ষা করে সেই জওয়ান আজকে মণিপুরের উথরুলে একজন বিএসএফ 170 ব্যাটালিয়নে কর্মরত একটা মালদার ছেলে, সে আজকে মারা গেল উগ্রপন্থীদের গুলিতে। মণিপুর কোন কোন দেশে? ভারতবর্ষ। তার প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী, তার স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহ। মণিপুরে কার রাজত্ব চলছে? কারা শাসন ক্ষমতায়? বিজেপি। তাহলে লক্ষ লক্ষ মানুষ যেখানে বাস্তুচ্যুত হচ্ছে, গত 860 দিন ধরে মণিপুর জ্বলছে, ধিকি ধিকি করে জ্বলছে, দাবানলের মতো জ্বলছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, 300 মানুষের মৃত্যু হয়েছে, আর তিনি সেখানে একদিনের জন্য যাওয়ার সময় পাননি। আমাদের প্রধানমন্ত্রী সঙ্গে যখন বিজেপির মণিপুরের এমএলএরা দেখা করে 5 মিনিট টাইম চেয়েছিলেন, 5 মিনিট, বিজেপির এমএলএরা বলেছিলেন যে মণিপুর জ্বলছে, হে মহামহোপাধ্যায় আপনার সঙ্গে 5 মিনিট সময় চাই, 5 মিনিট টাইম আপনি আমাদের দিন। 5 মিনিটের সময় পাননি উনি। কেননা মণিপুর যেরম ভাবে জ্বলছে, তার থেকে অনেক ভালো হচ্ছে ইসরায়েলে যাওয়া, অনেক ভালো হচ্ছে নামিবিয়ায় যাওয়া, অনেক ভালো হচ্ছে গোটা ইউরোপ ঘুরে বেড়ানো। মণিপুরে গিয়ে কি হবে? আদিবাসী মানুষ জ্বলছে। আর পশ্চিমবঙ্গে ভোটের সময় এসে প্রধানমন্ত্রীও আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রীও আসছেন, ঘন ঘন আসছেন। এখান থেকে মণিপুর ফ্লাইটে যেতে সময় লাগে মাত্র 1 ঘন্টা, সেখানেই তার যাওয়ার
কোনো সময় হলো না। এইটা এর এর এই যে মালদার ছেলেটি যে মারা গেল, এর উত্তর কে দেবে? আমাদের উত্তরবঙ্গের যে ছেলেটি আজকে মারা গেল, তার দায় কার? একবারের জন্যও কি সেই পরিবারের কাছে তিনি দেখা করবেন? উত্তরবঙ্গে এসছেন যখন, ওই মৃত জওয়ানের পরিবারের সঙ্গে দেখা করে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করবেন? রাজনৈতিক ডায়ালগবাজি তো এখানে দাঁড়িয়ে অনেক কিছু দেওয়া যায়। আপনাদের সমস্ত শক্তি দিয়ে আপনি এনআইএ পাঠাচ্ছেন পশ্চিমবঙ্গে, মণিপুরে আপনি এনআইএ পাঠাতে পারছেন না। আপনার যাবতীয় এজেন্সি আপনার দেশের শান্তি ফেরাতে পারে না, কিন্তু কোনো রাজ্যকে অশান্ত করার জন্য আপনার দেশের, আপনার হাতের সমস্ত এজেন্সিগুলো সবসময় সক্রিয় হয়ে আছে। এটা আর কতদিন চলবে? এমন স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী যার রেকর্ড, কিরকম চালান নিজেই কথা বলেন। পুলওয়ামায় 40 জন মারা গেছেন, উরিতে 19 জন সেনা নিহত হয়েছেন, পাহেলগাঁওতে 26 জন পর্যটককে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। অথচ এই কাশ্মীরকে তার কিছুদিন আগে বিজেপি বলছে অত্যন্ত স্বাভাবিক, এত শান্ত উপত্যকা ভাবা যায় না। 2025 সালের নভেম্বর মাসে লালকেল্লায় বোমা বিস্ফোরণ হচ্ছে, তাতে 12 থেকে 15 জন মারা যাচ্ছে অফিসিয়ালি, এবং তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলেছিল। এখন অব্দি একাধিক পরিবার বলেছে আমরা 1 টাকাও ক্ষতিপূরণ পাইনি। 2023 সালে সব থেকে সুরক্ষিত সংসদ ভবন, সেটার বাধা টপকে সেখানে ধোঁয়ার ক্যানিস্টার এসে ছেড়ে দিয়ে যাচ্ছে দুর্বৃত্তের দল। আর আমাদের এখান থেকে শিখতে হবে বা জানতে হবে এদের থেকে, যে পশ্চিমবঙ্গে নাকি জঙ্গল রাজ চলছে, পশ্চিমবঙ্গে নাকি জ্বলছে। মণিপুরের জ্বলাটা আপনি দেখতে পাচ্ছেন না, মণিপুরের আগুন আপনি দেখতে পাচ্ছেন না, আর বাংলায় আপনি এসে টর্চ খুলে খুঁজে দেখছেন কোথায় আগুন আছে। আর যদি আগুন না থাকে, সেখানে প্রতিটি পেট্রোল পাম্পে ঢুকে ঢুকে একটা করে দেশলাই কাঠি জ্বালাচ্ছেন। একটু পেট্রোল পাম্পের মধ্যে দেশলাই কাঠি জ্বালিয়ে দেখছেন যদি জ্বলে, যদি জ্বলে যায় কেমন হয়। এইটা হচ্ছে মানসিকতা। আপনাদের নিজেদের অষ্টরক্ষী রাজ্য বলতেন মণিপুরকে। আজকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা টুইট করে বলেছেন এক্স হ্যান্ডেলে, আগে এখানে বসে উনি বলেছেন যে এখানে এসে বাংলায় এসে পাল্টানো দরকার, এইসব না বলে আগে মণিপুরকে পাল্টান, মণিপুরকে ঠিক করুন। ওখানে এতজন আদিবাসী মারা যাচ্ছে, এবং সেখানটা নিয়ে এই আইটি সেলের যত এই বাঞ্চ অফ জোকার্স, এরা কোনো একটা শব্দ উচ্চারণ করছে না। কেননা ওই কীর্তিদ আগের দিন বলেছিলেন সত্তা কা ভুখ, ক্ষমতার খিদে এমন ভাবে পেয়ে বসেছে। এসআইআর নিয়ে আপনারা কিছু বলছেন না। তবে একটা জিনিস ভালো হয়েছে, আজকে আদিত্যনাথ যোগী, অজয় বিস্ত মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি যোগী আদিত্যনাথের পরবর্তী ক্ষেত্রে পরিণত হয়েছেন, তিনি আজকে 3টে সভা করেছেন। 3টে তো সভা করেছেন পশ্চিমবঙ্গে। আমরা ওনাকে ধন্যবাদ জানাই, উনি যে সভা করেছেন। কেন দেখা যাচ্ছে ওনার ট্র্যাক রেকর্ড, উনি পশ্চিমবঙ্গে যেখানে যেখানে সভা করেছেন সেখানে বিপুলভাবে তৃণমূল জিতেছে। অর্থাৎ ভোটের আগেই 3টে সিট আমরা নিশ্চিত করতে পারছি। আমরা বারবার যোগী আদিত্যনাথকে বলবো আপনি আরো ঘন ঘন পশ্চিমবঙ্গে আসুন, সমস্ত সভায় যান। আমি তো আমার দমদমে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাবো, যাতে অন্তত একটা সভা এসে যদি দমদমে করেন, তাহলে আর আমাকে এত ঘুরে ঘুরে প্রচার করতে হয় না। উনি আমার হয়ে কাজটা করে দিয়ে চলে যাবেন, ভালো হতো। দেখুন বিবেচনা করে যদি আসতে পারেন। উনি আজকে বলেছেন যে উত্তরপ্রদেশে
কোথাও আর দাঙ্গা নেই, কারফু নেই, মাফিয়া নেই, সব এনকাউন্টার করে উড়িয়ে দিচ্ছেন। কিন্তু এই যে আপনার 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 কেন্দ্রের অধীনে থাকা এনসিআরবি, অর্থাৎ জাতীয় সুরক্ষা যে কমিশন, তাদের রিপোর্টটা একবার যদি মাননীয় যোগী আদিত্যনাথ দেখতেন, তাহলে দেখা যাচ্ছে নারীদের বিরুদ্ধে অপরাধে গোটা দেশে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ। কটা মামলা হয়েছে? 66,381 জন। এলাহাবাদ হাইকোর্টের একজন বিচারক পরিষ্কার স্পষ্ট সামনে জানাচ্ছেন, উত্তরপ্রদেশ পুলিশ নিয়মিত বিচারকদের উপর চাপ সৃষ্টি করে এবং প্রত্যেকটা জেলায় আইনের প্রকাশ্য লঙ্ঘন ঘটছে। আপনারা ভেবে দেখুন, আপনারা জাতীয়তাবাদী যুদ্ধর কথা বলেন, এসআইআর করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একজন পশ্চিমবঙ্গের কার্গিল জওয়ান, ভেটারেন, অবসরপ্রাপ্ত, তাকে আপনারা বাদ দিয়েছেন। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, তাকে বাদ দিয়েছেন। তারপর তিনি যখন নিজের পরিচয় ডিসক্লোজ করলেন, তিনি বলেছিলেন যে আমি আরো গড় মানুষের মতো আমি লাইনে দাঁড়িয়ে অ্যাপ্লাই করব। এই কলকাতা হাইকোর্টের বিচারপতিকে আপনারা বাদ দিয়েছিলেন। তারপর তার যখন পরিচয় বেরোলো তখন আপনাদের টনক নড়ল, সঙ্গে সঙ্গে তখন তাকে আপনারা ইনকর্পোরেট করলেন। এমন সফটওয়্যার ব্যবহার করেছেন, প্রথমে 7 কোটি ভোটারের নাম বাদ দিয়ে দিয়েছিলেন। এখন 92 লক্ষ লোককে বাদ দিয়ে আপনারা বলছেন এরা হচ্ছে অনুপ্রবেশকারী, ঘোষপেটিয়া, রোহিঙ্গা, যার মধ্যে 58% হচ্ছে হিন্দু। তাহলে এই 58% হিন্দু বা মতুয়া ধর্মাবলম্বী যারা আছেন, তারা হচ্ছে তাহলে আমাদের দেশে ঘুষপেটিয়া। আমি মতুয়া ভাইদের বলবো যে 58% হিন্দু এখানে বাদ গেলেন, যাদের সঙ্গে যদি বিজেপি কোনোদিন এখানে ক্ষমতায় আসতে পারে, ঠিক আসামে যা হয়েছে আপনাদের সঙ্গে ঠিক একই পরিকল্পনা করার চেষ্টা করা হচ্ছে। এবং সেটা আজকে প্রমাণিত হয়ে গেল যে যখন এসআইআর এ ফাইনাল তালিকা বেরোলো, 58 লক্ষ হিন্দুর নাম তাতে জল করে জ্বলছে। 200 জন মানুষ মারা গেছে এই এসআইআর প্রক্রিয়ায়। আপনারা কেউ একটা কোনো কথা বলেননি। আপনারা যেখানে হাত দিয়েছেন সেখানে গন্ডগোল হয়েছে। আপনারা দেশের রাষ্ট্রপতিকে নিয়ে এত কথা বললেন আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, অথচ নিজে যখন রাম মন্দির করলেন নিজেরা, সেখানে দেশের রাষ্ট্রপতিকে আদিবাসী বলে সেখানে ঢুকতে দিলেন না। ফলাফলও পেয়েছেন। রাম মন্দির যে কেন্দ্র অযোধ্যা, সেখানে আপনারা জিততে পারেননি। তো আজকে প্রধানমন্ত্রী যে কথাগুলো এখানে বলে গেলেন, আমাদের মনে হয়েছে তার সমুচিত উত্তর দেওয়া উচিত, জবাব দেওয়া উচিত। এবং বাংলার মানুষ দেখুন কত বড় জুমলাবাজ এই পার্টি। তারা বলছেন ইস্তাহার প্রকাশ করে 3,000 টাকা করে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দেবেন। প্রায় 10 বছর হতে চললে আসামে ক্ষমতায় আছেন, 1 টাকাও দেননি কেন? বিহারে প্রথমে নীতিশ কুমারের মুখ দিয়ে বলালেন 10,000 টাকা করে দেবো, তারপর সে রেকর্ডে আমরা মিডিয়া দেখতে পাচ্ছি সেই 10,000 টাকা আবার মহিলাদের থেকে ফেরত চাওয়া হয়েছে। তাহলে ভোটের আগে এখানে এসে আবার মিথ্যে বলছেন। নীতিশ কুমারকে আপনারা সরিয়ে দিলেন, এখন অনায়াসে বলতে পারবেন ওই প্রতিশ্রুতি নীতিশ কুমারের ছিল, আমাদের তো আর ছিল না। বিজেপির যে নতুন মুখ্যমন্ত্রী হবে, তিনি রাজা হন, সম্রাট হন, যাই হন না কেন, তিনি যখন এবার মুখ্যমন্ত্রী হবেন, তা তিনি তখন অনায়াসে বলতে পারবেন ওটা নীতিশ কুমার প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা তো দিইনি। আসামে টাকা দেননি, ত্রিপুরায় টাকা দেননি, দিল্লিতে ঘোষণা করে বলেছিলেন টাকা দেবেন, দিল্লিতে ইলেকশনের আগে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প করবেন বলেছিলেন, দেননি কেন? এখানে এসে বাঙালিকে বিভ্রান্ত করতে চাইছেন, ঠিক যেভাবে আজকে যোগী আদিত্যনাথ বিবেকানন্দকে কোট করছেন। এবং এও বলা ভালো, যোগী আদিত্যনাথ তার গুরুদের পদাঙ্ক অনুসরণ করে বিষ্ণুপুরকে আজকে বলেছেন বিশুনপুর। শুনে আমরা বিষম খেয়েছি। বিষ্ণুপুরকে এই বিশুন শুনে আমরা কি বলবো, আমাদের বুকটা শুনশুন করে উঠেছে। তিনি বিবেকানন্দ কোট করছেন, আর তার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তার দলের বলছেন বিবেকানন্দ হচ্ছেন বিভ্রান্ত বামপন্থী। কেন?
কেননা সবাই আমরা জানি বিবেকানন্দ বলেছিলেন হিন্দু ধর্মগ্রন্থের মতোই, উপনিষদ বা বেদের মতোই কোরআন একটি পবিত্র ধর্মগ্রন্থ। এ তো আমাদের কথা নয়, বিবেকানন্দের কথা। তাহলে গোটা রাজ্যে একজন মাইনরিটি নেই, আর সেই মাইনরিটিদের যদি বই, আরাধ্য বই যদি কোরআন হয়ে থাকে, সেটা বিবেকানন্দের কাছে অত্যন্ত পৃথিবীর একটা মহত্তম গ্রন্থ। আর সেই জন্য তাকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন বিভ্রান্ত বামপন্থী, আবার তাকে আদিত্যনাথ কোট করেন। কোন মুখটা আসলে একটা হাইড্রার মতো, হাইড্রা হচ্ছে গ্রিক মিথোলজির একটা বড় অতিকায় ময়াল সাপ, যার 10টা মুখ। কোন মুখটা কার মতো করে কথা বলছে কেউ ধরতে পারবে না। কোন মুখটা বিজেপি, কোন মুখটা আরএসএস, কোন মুখটা বিশ্ব হিন্দু পরিষদ, এরকম 10টা মুখ আছে। কোন মুখে কে কোন কথা বলছে ধরা যাবে না। কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী, তার মুখ একটাই, তিনি যা বলেন তিনি তা করেন, তিনি যা করতে পারেন না তা বলেন না, মনের মধ্যে রেখে দেন, কিন্তু যখন করতে পারেন করে দেখান। আমরা কাজ করতে করতে আমাদের প্রতিশ্রুতি রাখি, আমাদের নেত্রীর দেওয়া প্রতিশ্রুতি, আর আপনারা মিথ্যে বলতে বলতে প্রতিশ্রুতি দেন। এইটা হচ্ছে আপনাদের সঙ্গে আমাদের মূল তফাৎ।